হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টাডি বাংলা পয়েন্ট 10তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোলের চ্যাপ্টার 1 যে ছিল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তার বাছাই করা 100টির বেশি এমসিকিউ আমরা কভার করে নেব। দেখো, তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে। এই চ্যাপ্টারের যে সমস্ত এমসিকিউ ছিল এই ভিডিওতে সম্পূর্ণ কভার হয়ে যাবে। এইভাবে আমরা প্রথমে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করব, তারপরে তার এমসিকিউগুলো দেখে নেব, তার কোশ্চেন অ্যান্সার সেশন করে নেব। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান এই 4টি বিষয়কে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। প্রথমে সেই চ্যাপ্টারকে ভালোভাবে ডিটেলসে কভার করা হবে, তারপর কোশ্চেন অ্যান্সার সেশন হবে। এইভাবে কমপ্লিট করা হবে। তোমরা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে আমরা কি বলবো, তাকে কি বলা হয়? দেখো দেখো শুধু আমরা কোশ্চেন অ্যান্সার জানবো না, তার সাথে সাথে আমাদের কি কারণে এই অ্যান্সারটা হলো এবং বাকি তার অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলোর সম্পর্কেও আমরা জেনে নেব একদম ডিটেলসে। আমরা এই ভিডিও 100টা যে কোশ্চেন রয়েছে সেই 100টা কোশ্চেনকে আমরা একদম ডিটেলসে কভার করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে না, অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতলে পরিণত হয় বা প্রায় সমতলে পরিণত হয়। এরকম যে ভূমিরূপ রয়েছে, কোথাও পাহাড় রয়েছে আর কোথাও সমতল ভূমি। এই যে পাহাড় উঁচু অংশটা, এই অংশটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়ে সমতল ভূমিতে পরিণত হবে, তাকে আমরা কি বলবো? 1 নম্বর রয়েছে নগ্নিভবন, আরোহণ, পর্যায়ন না অবরোহণ। আমরা কি বলবো? দেখো, কোনো জায়গা যদি ভূপৃষ্ঠ অপসারিত হয়ে আমাদের সমতলে পরিণত হয় তখন তাকে বলা হয় অবরোহণ। মানে কোনো জায়গা যদি সমতলে পরিণত হয়, উঁচু ছিল নিচে নিচে নিচু হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো অবরোহণ। আর কোনো অংশ যদি ধীরে ধীরে উঁচু হতে থাকে, সেই অংশ যদি পলি বালি জমা হয়ে উঁচু হয় তখন তাকে আমরা বলবো আরোহণ। ঠিক আছে, আর পর্যায়ন আমরা কাকে বলবো না, অবরোহণ আর আরোহণের ফলে যে সাম্যাবস্থা বজায় থাকে সেই সাম্যাবস্থাকে আমরা বলবো পর্যায়ন। ঠিক আছে, নগ্নিভবন কাকে বলা হয়? দেখো, আবহবিকার আবহবিকার আর ক্ষয়ীভবনের ফলে আবহবিকার আর ক্ষয়ীভবনের ফলে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় আমার নগ্নিভবন। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কি হবে না, বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতলে পরিণত হয় তাকে আমরা বলবো অবনমন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ, এটা হবে মন্থকূপ, তারপরে ধান্ত। তাহলে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলবো? দেখো, সবার আগে দেখে নিই ক্যানিয়ন আমরা কাকে বলবো। ক্যানিয়ন আমরা তাকেই বলবো মরু বা শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, এই রকম অঞ্চলে আমাদের কি সৃষ্টি হবে? ক্যানিয়ন সৃষ্টি হবে। তাহলে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলছি? ক্যানিয়ন বলছি। তাহলে এরপরে দেখো, শুধু আমরা অ্যান্সার জেনে নেব না, বাকি তার যে সমস্ত অপশান রয়েছে সেই সম্বন্ধেও আমরা একটু একটু জেনে নেব। ভি আকৃতির উপত্যকা কোথায় সৃষ্টি হয় না, ক্যানিয়ন আমার সৃষ্টি হয় যেখানে বৃষ্টিপাত খুব কম হয় সেই অঞ্চলে। আর বৃষ্টিপাত যেখানে খুব মোটামুটি ঠিক প্রকারে হয়ে থাকে সেখানে নদী কী করে? প্রথমে নিম্নক্ষয় করতে থাকে, নিম্নক্ষয় করার ফলে নিচের স্থানটি সুচল গভীর হয়ে যায়। পরবর্তীকালে যখন নদী পার্শ্বক্ষয় করতে থাকে শুরু করে তখন নদীটি ভি আকৃতির রূপ ধারণ করে, ভি আকৃতির রূপ ধারণ করে, তখন আমরা তাকে বলবো ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা বৃষ্টিপ্রবণ অঞ্চলে সৃষ্টি হয়। আর ক্যানিয়ন সৃষ্টি হয় আমাদের মরু অঞ্চল যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, যাকে বলা হয় শুষ্ক অঞ্চল। ঠিক আছে, এবার দেখো মন্থকূপ আমরা কাকে বলি? মন্থকূপ আমরা বলবো যে অঞ্চলে আমাদের জলপ্রপাত আমাদের যে যে জায়গায় পড়ে সেখানে গর্তের সৃষ্টি হয়, সেই গর্তকে আমরা বলবো মন্থকূপ। ধান্ত কাকে বলবো? বায়ু প্রবাহের ফলে যে আমাদের কোনো জায়গা থেকে বালু অপসারিত হয়ে চলে গেলে সেই জায়গায় আমাদের জল জমে সৃষ্টি হয় ধান্ত, বা সেই অপসারিত গর্তকে আমরা কি বলবো? ধান্ত বলবো। ঠিক আছে, এরপরে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় আমরা আগেই জেনেছি। দেখো, যে প্রক্রিয়ায় আমাদের উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতা যদি বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলবো আরোহণ। উচ্চতা বৃদ্ধি পাওয়া তাকে আমরা বলবো আরোহণ। আর উচ্চতা যদি কম হয় তখন তাকে আমরা বলবো অবরোহণ, তখন আমরা তাকে বলবো অবরোহণ। ঠিক আছে, তখন তাকে আমরা বলবো অবরোহণ। ঠিক আছে, এবার দেখো,
তাহলে যে প্রক্রিয়ায় উচ্চতা আমাদের বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? আরোহণ বলবো। আর অবরোহণ কাকে বলি? উচ্চতা হ্রাস পেলে। আবহ বিকার আমরা কাকে বলবো? দেখো, যে প্রক্রিয়ায় আমাদের তাপ এবং চাপের ফলে বা কোনো রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের যদি পাথরখণ্ড টুকরো টুকরো হতে শুরু করে, পাথরখণ্ড যেগুলো রয়েছে সেগুলো যদি টুকরো টুকরো হতে শুরু করে, সেই প্রক্রিয়াকে বলবো আমরা আবহ বিকার। আর আবহ বিকারের ফলে যে সমস্ত আমাদের পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে বাহিত হয়ে, তখন আমরা তাকে বলবো অপসারণ। আর আবহ বিকার আর ক্ষয়ীভবন, এই দুটি প্রক্রিয়াকে একসাথে আমরা বলবো নগ্নীভবন। ঠিক আছে, আবহ বিকার আর ক্ষয়ীভবনকে একসাথে বলা হয় নগ্নীভবন। এরপরে দেখো, মরু সমপ্রায় সমভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় থাকে, সেই অবশিষ্টাংশকে আমরা কি বলবো? তাহলে মরু অঞ্চলে যে অনুচ্চ পাহাড়গুলি দেখা যায় তাদেরকে আমরা কি বলবো? ইয়ারদাং, জুগেন, বালিয়াড়ি না ইনসেলবার্জ। দেখো, ইয়ারদাং আমরা কাকে বলবো? যখন অনুভূমিকভাবে আমাদের শিলা দেখা যাবে, কঠিন এবং কোমল শিলা থাকলে তখন কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কঠিন শিলা আমাদের থেকে যায় সেই জায়গায়, তখন আমরা তাকে বলবো ইয়ারদাং। জুগেনও ঠিক একই রকম প্রক্রিয়ায় ঘটে থাকে জুগেন। বালিয়াড়ি আমরা কাকে বলবো? কোনো জায়গায় যে বালির স্তূপ সৃষ্টি হয়, বালি এক জায়গায় জমা হয়ে যে স্তূপ সৃষ্টি হয়, সেই বালির স্তূপকে আমরা বলবো বালিয়াড়ি। আর ইনসেলবার্জ আমরা কাকে বলবো? মরু এবং মরুপ্রায় অঞ্চলে যে পাহাড়গুলি থাকে সেই পাহাড়গুলি ধীরে ধীরে বায়ুর প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি অনুচ্চ টিলার মতো অবস্থান করে, তখন আমরা সেই অনুচ্চ টিলাকে আমরা বলবো ইনসেলবার্জ। তাহলে এখানে কি বলা হয়েছে? মরু সমপ্রায় সমভূমিতে যে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড় তাকে আমরা বলবো তাহলে ইনসেলবার্জ। এই অ্যান্সারটা হয়ে যাবে ইনসেলবার্জ, 4 হয়ে যাবে ঘ। এরপরে দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসি তাকে আমরা কি বলবো? তাহলে উচ্চভূমি বরাবর ঢাল বেয়ে যখন মাটির শিলাস্তর নিচের দিকে নামবে তখন আমরা তাকে কি বলবো? আবহ বিকার, পর্যায়ন, অন্তর্জাত প্রক্রিয়া না পুঞ্জ ক্ষয়। কি বলবো তখন তাকে? আমরা আবহ বিকার আমরা জানি, কোনো জায়গায় যদি কোনো শিলা ক্ষয়প্রাপ্ত হয় তখন আমরা তাকে বলবো আবহ বিকার। সেটি হয় আমাদের তাপের ফলে, চাপের ফলে বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় হতে পারে, তখন আমরা তাকে বলি আবহ বিকার। পর্যায়ন আমরা জানি, অবরোহণ আর আরোহণের দুটি মিলিত প্রক্রিয়ায় যে ঘটনা ঘটে তাকে আমরা বলি পর্যায়ন। অন্তর্জাত প্রক্রিয়া আমরা তাকে বলি, পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভে যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা আমাদের ভূপৃষ্ঠ গঠিত হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। আর পুঞ্জক্ষয় আমরা কাকে বলবো? পুঞ্জক্ষয় আমরা বলি কোনো জায়গায় অভিকর্ষের টানে যখন ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নিচের দিকে নেমে আসবে তখন তাকে আমরা বলবো পুঞ্জক্ষয়। ঠিক আছে, এরপরে দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে আমরা কি বলবো? তাহলে উচ্চতা যখন হ্রাস পাবে তখন হবে অব, আর উচ্চতা যখন বৃদ্ধি পাবে তখন হবে আরো। বুঝতে পারছি? আরোহণ, আরো হয়ে যান, ধীরে ধীরে আরো উচ্চ হয়ে যান আপনি। আর যখন নিচু নামবে তখন অবরোহণ, তোমার অবনমন ঘটছে তখন। ঠিক আছে, অগ্নুদ্গম আমরা জানি, আগ্নেয়গিরি থেকে আমাদের যখন লাভা নির্গত হবে তাকে বলা হয় অগ্নুদ্গম। আরোহণ আমরা জানি যে কোনো জায়গার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে তাকে বলবো আমরা আরোহণ। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের আরোহণ। ঠিক আছে, এরপরে দেখো, সঞ্চয় কার্য আমরা জানি, পলি বালি কাদা এক জায়গায় সঞ্চয় হলে তাকে আমরা বলবো সঞ্চয় কার্য। আর অবরোহণ মানে উচ্চতা যখন হ্রাস পাবে তখন তাকে আমরা বলবো অবরোহণ। এখানে অ্যান্সার হবে আমাদের অবরোহণ হবে অ্যান্সার, কারণ উচ্চতা হ্রাস পেলে তখন তাকে বলা হয় অবরোহণ। আর আরোহণ উচ্চতা যখন বৃদ্ধি পাবে। ঠিক আছে, উচ্চতা যখন বৃদ্ধি পাবে তখন হবে অবরোহণ। এরপরে দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী অংশকে আমাদের কি বলা হয়? দেখো, এইখান দিয়ে একটি যদি নদী বয়ে যায় আর এই দিক থেকে যদি একটি নদী বয়ে যায়, দুইটি নদী, এই দুটি নদীর মধ্যবর্তী অংশকে আমরা কি বলবো? দুটি নদীর মধ্যবর্তী যে অংশ এই অঞ্চলকে আমরা বলবো দোআব। কি বলবো? দোআব বলবো। ঠিক আছে, তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলবো? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো দোআব। এখানে বলা হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলবো আমরা? দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলবো? দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে আমরা বলবো জলবিভাজিকা। আর যদি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলবো? তখন বলবো দোআব। তাহলে দোআব কাকে বলছি না? দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল তাকে বলবো দোআব, আর দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি তাকে আমরা বলবো জলবিভাজিকা। স্বাভাবিক বাঁধ আমরা জানি, নদী তার মধ্য এবং নিম্ন প্রবাহে জল সঞ্চয়ের ফলে, পলিবালি সঞ্চয়ের ফলে প্লাবনভূমি সৃষ্টি হয়, আর সেই
প্লাবন নদীর একদম পার্শ্ববর্তী অঞ্চলে পলিবালি সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয়? স্বাভাবিক বাঁধের সৃষ্টি করে। এরপরে দেখো হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, হিমবাহ দ্বারা যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় করি হ্রদ, প্লায়া হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ না উপহ্রদ। দেখো উপহ্রদ আমরা কাকে বলছি? যে জলাভূমি আমাদের তিন দিক দ্বারা জলবেষ্টিত, এইদিকেও জল, এইদিকেও জল, আর এইদিকেও তিন দিকে আমাদের স্থল যদি থাকে কোনো জলাভূমি, তখন আমরা সেই জলাভূমিকে বলবো আমাদের উপহ্রদ। ঠিক আছে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা জানি নদী তার মধ্যগতিতে এঁকে মেঁকে প্রবাহিত হলে সে তার ক্ষয়কার্যের ফলে একসময় সোজা হয়ে প্রবাহিত হয়, আর যে অবশিষ্ট অংশ যেটি নদী বাঁকটি ছিল সেটি একসময় আলাদাভাবে নদীর থেকে আলাদাভাবে অবস্থান করে। এই আলাদাভাবে অবস্থিত যে আমাদের হ্রদটি রয়েছে, যে জলাভূমিটি রয়েছে, সেই জলাভূমিকে আমাদের অশ্বের খুরের মতো দেখতে লাগে, তাকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে। প্লায়া হ্রদ আমরা দেখো কাকে বলবো? মরু এবং মরুপ্রায় অঞ্চলে যে জায়গায় আমাদের বালি অপসারিত হয়ে যায়, সেই অঞ্চলের আমাদের জল জমা হয়ে গেলে সেই জলকে আমরা বলবো প্লায়া হ্রদ। ঠিক আছে। সেই জলাভূমিকে প্লায়া হ্রদ বলা হয়। আর এই প্লায়া হ্রদের অনেক সময় জল কেমন হয়ে থাকে? লবণাক্ত হয়ে থাকে। ঠিক আছে। তাহলে মরু অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদ তাকে আমরা বলি প্লায়া। করি হ্রদ আমরা দেখো কিভাবে সৃষ্টি হয়। করি হ্রদ পর্বতের পাদদেশে দুইটি ডেক চেয়ারের মতো, হাতলবিহীন ডেক চেয়ারের মতো যে দেখতে ভূমিরূপ, সেই ভূমিরূপে জল জমা হয়ে কি সৃষ্টি হয়? করির সৃষ্টি হয়। ঠিক আছে। এখানে হিমবাহ সৃষ্ট হ্রদ হয়ে যাবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় করি হ্রদ। এরপরে আমরা জানবো দেখো সাহারা মরুভূমিতে যে লবণাক্ত জলের হ্রদ থাকে, সেই সাহারা মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? সাহারা মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় শর্টস, বোলসন, ধাঁধ না তাল। তাল আমরা জানি, তালের উদাহরণ নৈনিতাল রয়েছে, সাততাল রয়েছে, ভীমতাল, এই সমস্ত তালের উদাহরণ এগুলি পাহাড়ি অঞ্চলে দেখা যায়। তাল। ধাঁধ আমরা কাকে বলছি? মরু অঞ্চলে যে সমস্ত আমাদের ক্ষয়কার্যের ফলে আমাদের গর্তের সৃষ্টি হয়, সেই গর্তে যখন জল জমা হয়ে যায় তাকে আমরা বলি ধাঁধ। বোলসন আমরা কাকে বলি? বোলসন তাহলে আমরা কাকে বলছি? না, যে ধাঁধ রয়েছে সেই ধাঁধকে আমরা উত্তর আফ্রিকাতে এই ধাঁধকে আমরা কি বলি? বোলসন বলি। উত্তর আফ্রিকাতে এই ধাঁধকে আমরা কি বলি? বোলসন। আর সাহারা মরুভূমিতে এই বোলসনকে কি বলা হয়? আমাদের শর্টস বলা হয়। তাহলে সাহারা মরুভূমিতে যে লবণাক্ত জলের হ্রদ তাকে আমরা কি বলবো? শর্টস বলবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের শর্টস। তাহলে আমরা আরেকবার জেনে নিই যে মরুভূমিতে যে লবণাক্ত জলের হ্রদ তাকেই বলা হয় প্লায়া। ঠিক আছে। এই প্লায়াকে থর মরুভূমিতে বলা হয় ধাঁধ। এই প্লায়াকে থর মরুভূমিতে কি বলা হয়? ধাঁধ বলা হয়। আর এই ধাঁধ যে প্লায়া রয়েছে একে আমাদের উত্তর আফ্রিকাতে আমরা কি বলবো? উত্তর আফ্রিকাতে বলবো বোলসন। আর সাহারা মরুভূমিতে তাকেই বলবো শর্টস। ঠিক আছে, বোঝাতে পারলাম? একই জিনিস, একই হ্রদ, তাকে আলাদা আলাদা যে সমস্ত মরুভূমি রয়েছে সেখানে তাদের আলাদা আলাদা নাম রয়েছে। 10 নম্বর দেখি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও ভূপৃষ্ঠের কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলবো? তাহলে প্রাকৃতিক শক্তি যদি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে, একটা ভালো জিনিস দেখো, কি পয়েন্ট থাকে কোশ্চেনের মধ্যে, সেখান থেকে আমাদের অ্যান্সার পাওয়া যায়। কি বলা হচ্ছে? প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে যে কাজ করে যে ভূমিরূপে সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? বহির্জাত প্রক্রিয়া বলবো। অ্যান্সার তাহলে হবে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলবো? না, যখন আমাদের কোনো ভূপৃষ্ঠতে না কাজ করে পৃথিবীর অভ্যন্তরে আমাদের কাজ করবে, ভূপৃষ্ঠের নিচে হলে তখন তাকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। গিরিজনী আলোড়ন আর মহীভাবক আলোড়নের ফলে আমাদের কি সৃষ্টি হয়? অন্তর্জাত প্রক্রিয়া সৃষ্টি হয়। ঠিক আছে। বিভিন্ন রকমের আমাদের পর্বত, পাহাড়, এই সমস্ত সৃষ্টির কারণ হলো গিরিজনী আর মহীভাবক আলোড়ন, আর এগুলি হলো এক প্রকারের অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? না, বহির্জাত প্রক্রিয়া হয়ে যাবে অ্যান্সার। যখন ভূপৃষ্ঠের ওপরে কাজ করবে যে ভূমিরূপ সৃষ্টি হবে তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, পাখির পায়ের মতো যে বদ্বীপ, সেই বদ্বীপ কোথায় দেখা যায়? পাখির পায়ের মতো বদ্বীপ আমাদের কোথায় দেখা যাবে? নীল নদের মোহনায়, ব্রহ্মপুত্রের মোহনায়, গঙ্গার মোহনায় না মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়? দেখো মিসিসিপি মিসৌরি নদী যে রয়েছে সেখানে আমাদের দেখা যায় পাখির পায়ের মতো বদ্বীপ। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। ঠিক আছে। গঙ্গা নদীর বদ্বীপ আমাদের বয়ের মতো দেখতে হয়, মাত্রাহীন বয়ের মতো দেখতে হয় গঙ্গার ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। আর নীল নদের আমাদের বদ্বীপ যে রয়েছে সেটি আমাদের পাতার মতো দেখতে হয়। ঠিক আছে। এরপরে আমরা দেখব আমাদের 12 নম্বর কোশ্চেনের দেখো
বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে আমরা কি বলবো? বায়ু যখন সঞ্চিত হয়ে সঞ্চয় করে যে সমভূমিকে গঠন করবে তাকে আমরা কি বলবো? দেখো, বালিয়াড়ি, হামাদা, প্রিয়ান না লোয়েস? আগে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমরা অ্যানালাইসিস করছি। প্রত্যেকটা যে সমস্ত অপশান রয়েছে প্রত্যেকটা আমরা জানবো। বালিয়াড়ি আমরা জানি কোনো একটা জায়গায় জমা হয়ে যায় যদি বালির স্তূপ, সেই বালির স্তূপকে আমরা বলবো বালিয়াড়ি। ঠিক আছে, এটা তো অ্যান্সার হবে না। তাহলে হামাদা আমরা কাকে বলবো? না, মরু অঞ্চলে যে সমস্ত টিলা দেখা যায় সেই টিলাগুলিকে আমরা বলবো হামাদা, তাহলে হামাদাও হবে না। প্রিয়ান আমরা কাকে বলবো? দেখো, প্রিয়ানও এক রকমের টিলাযুক্ত ভূমিরূপ। আর লোয়েস আমরা কাকে বলবো? দেখো, একটা জায়গায় যদি বালি থাকে সেই বালি বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জমা হলে সেখানে আমাদের সমভূমির সৃষ্টি হয়, সেই সমভূমিকে আমরা বলবো লোয়েস সমভূমি। যেমন হোয়াংহো নদীর অববাহিকায় গৌবী মরুভূমির বালি এসে হোয়াংহো নদী যে রয়েছে তার উপত্যকায় গৌবী নদীর বালি এসে সঞ্চিত হয়ে এক প্রকারের ভূমিরূপ সৃষ্টি করেছে সমভূমি, তাকে আমরা বলবো লোয়েস সমভূমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে লোয়েস সমভূমি। এরপরে 13 নম্বর কোশ্চেন দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? লবণযুক্ত শিলাস্তরে আমাদের সবথেকে প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হবে দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় না অবঘর্ষ ক্ষয়? দেখো, অবঘর্ষ ক্ষয় আমরা কাকে বলবো? কোনো জায়গায় যদি পাথর রয়েছে, পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হলে একটি পাথরের সাথে অন্য পাথর ঘষা লেগে যে ক্ষয় সৃষ্টি হবে তাকে আমরা বলবো অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, ঠিক একইভাবে ঘর্ষণ ক্ষয় কাকে বলবো? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় পাথরের আর তার যে সমস্ত পাহাড় রয়েছে তাতে যখন ধাক্কা লেগে যে সৃষ্টি হবে ঘর্ষণ, তাকে আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। জল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়ে যদি ক্ষয়প্রাপ্ত হয় তাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। আর লবণযুক্ত অঞ্চলে আমাদের কি হয়? দ্রবণ ক্ষয় সৃষ্টি হয়। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে সঠিক দ্রবণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়ও হবে না, ঘর্ষণ ক্ষয়ও হবে না, আর জলপ্রবাহ ক্ষয়ও হবে না। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বরের আমাদের কোশ্চেন, পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে আমরা কি বলবো? সেই পার্বত্য প্রবাহে যখন ফাটল সৃষ্টি হবে তখন আমরা তাকে কি বলবো? নুনাটক, ক্রেভাস, অ্যারেট না সার্ক? সার্ক আমরা জানি, সার্ক আমরা কাকে বলছি? না, কোনো অঞ্চলে যখন হাতলবিহীন হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতলবিহীন ডেকচি অ্যারের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় সেই হ্রদকে আমরা বলবো সার্ক বা করি। অ্যারেট আমরা জানি দুটি যখন সার্ক থাকবে তার মাঝের অংশকে বলবো অ্যারেট। আর ক্রেভাস আমরা কাকে বলবো? যখন হিমবাহ আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হবে, পাহাড় থেকে যখন নিচে নামতে থাকবে হিমবাহ, পাহাড় থেকে যখন হিমবাহ নিচে নামবে তখন এক প্রকারের ফাটল সৃষ্টি হবে সেই হিমবাহে, সেই ফাটলকে আমরা বলবো ক্রেভাস। তাহলে সেটাই বলেছে যে গভীর ফাটলগুলি সৃষ্টি হয় হিমবাহ উপত্যকায়, তাকে আমরা কি বলি? ক্রেভাস বলি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সার্ক হবে না, অ্যারেট হবে না, হবে ক্রেভাস। এরপরে 15 নম্বর কোশ্চেনে আসি। দেখো, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তাকে আমরা কি বলবো? তাহলে বালু আর বালুকণা যে প্রক্রিয়ায় উত্থিত হয় তাকে আমরা কি বলবো? অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ না লম্ফদান? তাকে কি বলছি? দেখো, তাকে বলবো অপসারণ। তাহলে অ্যান্সার হবে আমার অপসারণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর অবঘর্ষ আমরা কাকে বলি? একে অপরে যদি নুড়ি বালি ধাক্কা খায় তাকে বলি অবঘর্ষ। আর সেই নুড়ি বালি পাথর যদি অন্য জায়গায় কোনো পাথরে গিয়ে ধাক্কা খায় তখন তাকে বলবি আমাদের ঘর্ষণ। আর লম্ফদান প্রক্রিয়া আমাদের নদীর মধ্যে দেখা যায় সব থেকে বেশি। লম্ফদান প্রক্রিয়া নদীতে যখন বাহিত হয় তার নদীর নিচের স্তরে যে সমস্ত বড় পাথর রয়েছে সেগুলি গড়িয়ে গড়িয়ে নদীর নিচের অংশ দিয়ে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো লম্ফদান। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপসারণ। ঠিক আছে, এরপরে দেখো 16 নম্বর কোশ্চেনে, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপে সৃষ্টি করে? তাহলে উৎস থেকে যখন নদী প্রবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, প্রথমে তার উচ্চগতি, প্রথমে যে গতিটা সেটা হলো উচ্চগতি, তারপরে মধ্যগতি, তারপরে নদীর বেগ কমে যায় তাকে বলা হয় নিম্নগতি। তাহলে কয়টি প্রবাহ তার? না, 3টি প্রবাহ। আর 3টি প্রক্রিয়ার মাধ্যমেও সে ভূমিরূপ গঠন করে। প্রথমে হবে ক্ষয়, তারপরে হবে সঞ্চয়, তারপরে হবে আমাদের বহন কাজ সে মধ্যগতিতে করে, ক্ষয়, বহন আর সঞ্চয়, যাকে বলা হয় অধঃক্ষেপণ, সঞ্চয়। তাহলে 3টি প্রক্রিয়ায় সে ভূমিরূপের গঠন করে। তারপরের কোশ্চেন দেখো, আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তার গভীরতা কত? আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কলোরাডো নদীতে যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে তার আমাদের গভীরতা কত? না 1857
আমাদের মিটার। তাহলে গ্র্যান্ড ক্যানিয়নের উচ্চতা কত? না 1857 মিটার। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 1525 হবে না, 2510 হবে না, আর 1957 হবে না। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 1857। এরপরে দেখো, গোয়ার যে মান্ডোভি নদী রয়েছে, গোয়ার যে মান্ডোভি নদী রয়েছে তার আমাদের সেই নদীর ওপর কোন বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায়? মান্ডোভি নদীর ওপর দেখা যায় আমাদের দুধসাগর নামের জলপ্রপাত। তাহলে মান্ডোভি নদীতে কোন জলপ্রপাত দেখা যায়? আমাদের দুধসাগর নামের যে জলপ্রপাত সেটি আমাদের মান্ডোভি নদীতে দেখা যায়। যোগ জলপ্রপাতও হবে না, অ্যাঞ্জেলও হবে না, আর দশমও হবে না। ঠিক আছে, এরপরে দেখো, কত সালে ইউনেস্কোকে ওয়ার্ল্ড হেরিটেজ রূপে গণনা করা হয়? ইউনেস্কোকে ওয়ার্ল্ড হেরিটেজ রূপে কবে গণনা করা হয়? দেখো, ইউনেস্কো আমাদের সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ রূপে স্বীকৃত করেছে? না 6 ডিসেম্বর স্বীকৃত করেছে। 6 ডিসেম্বর স্বীকৃত করেছে 1997 সালে। কবে স্বীকৃত করেছে? না 1997-এর 6 ডিসেম্বর। 1997-এর 6 ডিসেম্বর। ঠিক আছে, 1997-এর 6 ডিসেম্বর। এখানে কোনো অপশানই দেওয়া নেই, তা 1997-এর 6 ডিসেম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি? ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম হলো ঋষিগঙ্গা। ভারতের ঝুলন্ত উপত্যকার নাম কি? ঋষিগঙ্গা। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন রয়েছে, বাস্কেট অফ এগ টপোগ্রাফি নামে কে পরিচিত? বহির্বিধৌত সমভূমি, রসেমতানের, ড্রামলিন না এস্কার? আমাদের বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলা হয়? না কোনো অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে নুড়ি বালি পাথর যখন এক জায়গায় জমা হয়ে টিলার আকারে অবস্থান করবে, তাকে দূর থেকে অনেকগুলি যখন ড্রামলিন জমা হয়ে যাবে, তাকে দূর থেকে দেখে মনে হবে যেন ডিম ভর্তি ঝুড়ির মতো রয়েছে। এটি যেন ডিম ভর্তি ঝুড়ির মতো রয়েছে। সেই ডিম ভর্তি ঝুড়িকে আমরা কি বলবো? আমাদের বাস্কেট অফ এগ টপোগ্রাফি। তাহলে কিভাবে সৃষ্টি হয়? না ড্রামলিনের দ্বারা। তাহলে ড্রামলিনই হলো বাস্কেট অফ এগ টপোগ্রাফি। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? ড্রামলিন হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বহির্বিধৌত সমভূমি হবে না, রসেমতানেও হবে না, আর এস্কারও হবে না। 22 নম্বর কোশ্চেনে আসি। দেখো, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে আমরা কি বলবো? ভালো করে আমরা বুঝে নেব। দেখো, ইনসেলবার্জ যখন ক্ষয়প্রাপ্ত হবে, সেই ইনসেলবার্জ যদি ক্ষয়প্রাপ্ত হয় তখন যে ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ তাকে আমরা বলবো বোন হার্ড। ঠিক আছে, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় কি? বোন হার্ড। আর বোন হার্ড যখন আরও ক্ষয়প্রাপ্ত হয়ে পাথর খণ্ডে পরিণত হবে, সেই পাথর খণ্ডকে আমরা কি বলবো? ক্যাসেল পিচ। তাহলে বোঝাতে পারলাম, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়? বোন হার্ডে তৈরি হয়। আর বোন হার্ড ক্ষয়প্রাপ্ত হয়ে কি তৈরি হয়? ক্যাসেল পিচ। ঠিক আছে, দুটোর তাহলে অ্যান্সার আমরা জেনে নিলাম। কোশ্চেনের সাথে পড়ে নিই। দেখো, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিকে কি বলবো? আমরা বোন হার্ড বলবো। আর গভীর আবহবিকারের ফলে প্রভাবে বোন হার্ড যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যখন পাথর খণ্ডে পরিণত হয়, সেই পাথর খণ্ডকে আমরা তখন কি বলবো? ক্যাসেল পিচ। ঠিক আছে, এরপরে দেখো 24 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? না মরুভূমি অঞ্চলে যে সৃষ্ট লবণাক্ত জলের হ্রদ তাকে আমরা কি বলছি? মরুভূমি অঞ্চলে যদি সৃষ্টি হয় তাকে আমরা বলবো প্লায়া। এই প্লায়াকে আমরা সাহারা মরুভূমিতে বলবো শর্ট। সাহারা মরুভূমিতে বলবো শর্ট। এই প্লায়াকেই আমরা থর মরুভূমিতে কি বলবো? ধান বলবো। থর মরুভূমিতে একে আমরা বলবো ধান। আর উত্তর আফ্রিকাকে একে আমরা বলবো বোলসন। ঠিক আছে, একসাথে আমরা 3টা জিনিস দেখে নিলাম। আর হিমবাহ দ্বারা সৃষ্টি যে হ্রদ তাকে আমরা বলবো করি। হিমবাহ দ্বারা সৃষ্টি হলে তাকে আমরা বলবো করি। এরপরে 25 নম্বর কোশ্চেন। দেখো, দুটি নদী অববাহিকার দ্বারা মধ্যবর্তী যে উচ্চভূমি, দুটি নদী অববাহিকার যে মধ্যবর্তী উচ্চভূমি তাকে আমরা কি বলবো? জলবিভাজিকা, উচ্চ নদীমঞ্চ, নদীবাদ না দোয়াব? এই কোশ্চেনের অ্যান্সার আমরা আগে করে নিয়েছি। এর অ্যান্সার হবে জলবিভাজিকা। যখন দুটি নদী অববাহিকা এক জায়গা থেকে থাকবে, এই দিক দিয়ে একটি নদী অববাহিকা এদিকে চলে গেল, আর এখান থেকে একটি নদী সৃষ্টি হয়ে এদিকে চলে গেল, তাহলে মাঝখানে যে উঁচু পর্বত, সেই উঁচু পর্বতকে আমরা কি বলবো? জলবিভাজিকা বলবো। অ্যান্সার হয়ে যাবে জলবিভাজিকা। ঠিক আছে, এরপরে 26 নম্বর যে কোশ্চেন রয়েছে আমাদের, যে প্রক্রিয়ায় নদী বাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি পাথরের সৃষ্টি হয়। আমাদের নদীর মধ্য দিয়ে পাথরখণ্ড বয়ে যাচ্ছিল, অনেকগুলি পাথরখণ্ড। এই পাথর যদি এই দুটি পাথরের মধ্যে ঘষা খায়, সেই ঘর্ষণের ফলে যে ক্ষয় হয়
তখন আমরা তাকে কি বলবো? অবঘর্ষ ক্ষয় বলবো। তখন তাকে ঘর্ষণ ক্ষয় না বলে কি বলবো? অবঘর্ষ ক্ষয় বলবো। অ্যান্সার হয়ে যাবে আমাদের অবঘর্ষ ক্ষয়। দ্রবণ ক্ষয় আমরা কাকে বলবো? চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথর নদীর জলে গুলে যায়, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো দ্রবণ ক্ষয়। ঠিক আছে। জলের প্রবাহের ফলে যে ক্ষয় হয় তাকে বলবো জলপ্রবাহজনিত ক্ষয়। অ্যান্সার তাহলে আমাদের হবে অবঘর্ষ ক্ষয়। দ্রবণও হবে না, জলপ্রবাহ হবে না, আর ঘর্ষণও হবে না। এরপরে দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে সৃষ্টি করে, এর অ্যান্সারও আমরা করে নিয়েছি। তা ভূপৃষ্ঠের উপর যখন কাজ করবি তখন আমরা তাকে বলবো বহির্জাত শক্তি। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে বহির্জাত শক্তি। 28 নম্বর কোশ্চেন দেখো, সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে উঁচু ভূমি উচ্চতা বৃদ্ধি করলে তাকে আমরা বলবো আরোহণ। তাকে আমরা বলি আরোহণ। আর যখন নিচু হয়ে যাবে তাকে আমরা বলবো অবরোহণ। মাশরুম রক কাকে বলা হয়? মাশরুম রক আমরা কাকে বলবো? দেখো, মরু এবং মরুপ্রায় অঞ্চলে যখন এই পাথরের মধ্যে নিচের দিকে হবে কোমল শিলা, আর উপরের দিকে হবে কঠিন শিলা, ঠিক আছে। তখন কি হবে? এই যে মরুভূমি অঞ্চলে নিচের দিকে কোমল শিলা ছিল, সেই কোমল শিলাটি আগে নিচের দিকে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর উপরের দিকে যে ছিল আমাদের কঠিন শিলা, সেই কম ক্ষয়প্রাপ্ত হবে। এটি কঠিন, তাই কম ক্ষয়প্রাপ্ত হবে, আর কোমল আগে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তখন আমাদের ব্যাঙের ছাতার মতো এক রকমের ভূমিরূপ সৃষ্টি হবে, যাকে আমরা বলবো মাশরুম রক। একেই বলা হয় গৌর। তাহলে মাশরুম রক আমরা কাকে বলবো? গৌরকে বলবো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলবো আমাদের করি। ধান আমরা মরুভূমিতে যে হ্রদের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ধান। থর মরুভূমিতে বলা হয় তাকে ধান। আর কেটল এক প্রকারের হ্রদ। ঠিক আছে। এরপরে দেখো, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো ইলহাদা মারাজো। ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীর ওপর রয়েছে মাজুলি বদ্বীপ। ঠিক আছে। সাগরদ্বীপ আমাদের রয়েছে সুন্দরবনে। লাক্ষাদ্বীপ আমরা জানি, লাক্ষাদ্বীপ থাকে আমার ভারতের দক্ষিণ পশ্চিম দিকে। ঠিক আছে। এরকম ভারত হলে তার এই জায়গাটায় আমাদের ছোট ছোট বিন্দু বিন্দু বদ্বীপ দেখা যায়, তাকে আমরা বলবো লাক্ষাদ্বীপ। আর এইদিকে যে দ্বীপগুলি দেখা যায় তাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জ্যাকব সাভো। তখন বলা হবে দ্রুততম হিমবাহের নাম কি? দ্রুততম হিমবাহ হবে জ্যাকব সাভো। ঠিক আছে। এবার বলছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? তাহলে দীর্ঘতম যদি আমাদের বলা হয়, তাহলে দীর্ঘতম যখন আমাদের বলা হবে তখন আমাদের অ্যান্সার হবে মহাদেশীয় হিমবাহের মধ্যে ল্যাম্বার্ট। তাহলে আন্টার্কটিকায় অবস্থিত ল্যাম্বার্ট হলো আমাদের পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। যদি বলা হয় দীর্ঘতম আমাদের বৃহত্তম আমাদের পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ, তখন আমাদের উপত্যকা হিমবাহ হয়ে যাবে, দীর্ঘতম উপত্যকা হিমবাহ হবে হুবার্ট। আর মালাস্পিনা যে হবে এটা হলো আমাদের সবথেকে দীর্ঘতম পর্বত পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহ আমাদের তিন প্রকার হয়, একটা হবে মহাদেশীয়, একটা হবে উপত্যকা হিমবাহ। ঠিক আছে। আর একটি হয়ে যাবে আমাদের পর্বত পাদদেশীয় হিমবাহ। পর্বত পাদদেশীয় হিমবাহের উদাহরণে আমাদের পড়বে মালাস্পিনা, আর মহাদেশীয়তে হবে ল্যাম্বার্ট, আর আমাদের উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ হবে হুবার্ট। তারপরের কোশ্চেনে আসি। দেখো, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো কি? না, মরুভূমি আর মরুপ্রায় অঞ্চলে সবথেকে বেশি দেখা যায় বায়ু প্রবাহজনিত ক্ষয়। হিমবাহজনিত ক্ষয় সবথেকে বেশি কোথায় দেখা যায়? হিমবাহজনিত ক্ষয় দেখা যায় পার্বত্য অঞ্চলে। ঠিক আছে। আর নদীজনিত ক্ষয় আমাদের বৃষ্টিবহুল অঞ্চলে। আর মরুপ্রায় জনিত ক্ষয় আমাদের বায়ু প্রবাহ যেখানে বেশি হবে সেখানে। এরপরে আসছি। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য বজায় থাকে তখন তাকে আমরা বলবো পর্যায়ন। ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে যখন সামঞ্জস্য বজায় থাকবে তাকে আমরা বলবো পর্যায়ন। ঘোড়ামারা দ্বীপটি বেশিরভাগ অংশ ডুবে যায়, জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? না, ক্ষয় ও সমুদ্রের জলস্রোতের উচ্চতা বৃদ্ধি। তাহলে ক্ষয়ের ফলে আর সমুদ্র স্রোতের জলের উচ্চতা বৃদ্ধির ফলে এখন যে বঙ্গোপসাগরে যে ঘোড়ামারা দ্বীপ সেটি ডুবে গেছে। সাইক্লোনের ফলেও নয়,
জোয়ার ভাটার ফলেও নয় আর সমুদ্র তলদেশের অবনমনের ফলেও নয়। কিসের ফলে তাহলে? ক্ষয় ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়? ফানেল আকৃতির যে চওড়া নদী মোহনা তাকে আমরা কি বলতে পারবো? তাকে বলা হয় খাড়ি। আর নদী মোহনা যদি ব আকৃতির মতো হয়, মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয়, তখন আমরা তাকে বলবো বদ্বীপ। প্লাবন ভূমি আমাদের প্রত্যেক বছর বন্যার ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি। আর শুষ্ক অঞ্চলের নদী খাতকে বলা হয় ক্যানিয়ন। চুনাপাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান কাজ কি? চুনাপাথর যুক্ত অঞ্চলে আমাদের নদীর প্রধান কাজ হলো দ্রবণ ক্ষয়। চুনাপাথর বা লবণাক্ত অঞ্চলের প্রধান কাজ হলো দ্রবণ ক্ষয়। মোরগের ঝুঁটির মতো দেখতে, মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপ কোনটি? ইয়ারদাং হলো মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপ। ইয়ারদাং হলো মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপ। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? চলমান বালিয়াড়িকে কি বলে? চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। ওয়াদি কাকে বলা হয়? মরু অঞ্চলের যে শুষ্ক নদী খাত রয়েছে, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত, সেই শুষ্ক নদী খাতকে আমাদের বলা হয় ওয়াদি। শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। শর্টস আমরা কাকে বলছি? না, সাহারা মরুভূমি অঞ্চলে, সাহারা মরুভূমি অঞ্চলে আমাদের যে হ্রদ রয়েছে, সাহারা মরুভূমি অঞ্চলে যে বায়ু প্রবাহ দ্বারা অপসারিত হয়ে যে প্লায়া সৃষ্টি হয় তাকে বলা হয় শর্টস। ঠিক আছে, সাহারা মরুভূমিতে তার নাম শর্টস। কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত? বায়ুর সঞ্চয় কার্যের ফলে কোন ভূমিরূপ গঠিত? আমাদের গ্রাবরেখা সৃষ্টি হয়, গ্রাবরেখা আমাদের সৃষ্টি হয় হিমবাহ দ্বারা। হিমবাহ দ্বারা আমাদের গ্রাবরেখা সৃষ্টি হয়। ইয়ারদাং আমাদের সৃষ্টি হয় বায়ু দ্বারা। ইয়ারদাং সৃষ্টি হয় বায়ু দ্বারা। লোয়েসও সৃষ্টি হয় বায়ু দ্বারা। কিন্তু ইয়ারদাং সৃষ্টি হয় ক্ষয়ের ফলে আর লোয়েস সৃষ্টি হয় সঞ্চয়ের ফলে। তাহলে সঞ্চয়ের ফলে, বায়ুর সঞ্চয়ের ফলে কি সৃষ্টি হয়? লোয়েস সৃষ্টি হয়। গ্রাবরেখা হবে না, ইয়ারদাং হবে না, রেনফলও ফ্ল্যাপটাও হবে না। এটা কি লেখা? এটাও হবে না। এরপরে দেখো, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? মিয়েন্ডার কোথায় সৃষ্টি হবে? মিয়েন্ডার আমাদের সৃষ্টি হয় মধ্য গতিতে, মিয়েন্ডার সৃষ্টি হয়। ঠিক আছে। বদ্বীপ অঞ্চলে আমাদের কোথায় দেখা যায়? নিম্ন গতিতে আমাদের বদ্বীপ দেখা যায়। নিম্ন গতিতে আমাদের কি দেখা যাবে? বদ্বীপ আমাদের দেখা যায় নিম্ন গতিতে। ঠিক আছে, তাহলে মিয়েন্ডারও হবে না, বদ্বীপও হবে না। খাড়িও দেখা যায় নিম্ন গতিতে। নিম্ন গতিতে আমাদের কি দেখা যাবে? খাড়ি দেখা যাবে। ঠিক আছে, নিম্ন গতিতে। আর প্রপাত কূপ আমার উচ্চ গতিতে দেখা যায়। যখন জলপ্রপাত তার প্রচণ্ড গতিবেগে পাহাড় থেকে নিচে পড়ে তখন সেই জায়গায় যে গর্তের সৃষ্টি হয় তাকে আমাদের বলা হয় প্রপাত কূপ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রপাত কূপ। মিয়েন্ডার মধ্যগতিতে, বদ্বীপ নিম্ন গতিতে, খাড়ি নিম্ন গতিতে। মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? মরু অঞ্চলে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? এক্ষুনি আমরা পড়েছি মরু অঞ্চলে যে শুষ্ক নদী খাত দেখা যায় তাকে বলা হয় খাড়ি, ওয়াদি। সরি, খাড়ি নয়, তাকে বলা হয় ওয়াদি। প্লায়া আমরা জানি যে মরু অঞ্চলে যে হ্রদ তাকে বলা হয় প্লায়া। হামাদা, যে উচ্চ টিলাগুলি দেখা যায় মরু অঞ্চলে তাকে বলা হয় হামাদা। আর মরু অঞ্চলে যে গাছপালা দেখা যায়, জলের সৃষ্টি হয় থাকলে সেখানে গাছপালা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মরুদ্যান। পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়? পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়? বলা হয় লোব। পাদদেশীয় হিমবাহের যে অগ্রভাগ তাকে কি বলা হয়? লোব বলা হয়। ধনুকাকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়? ধনুকাকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়? ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায় নীল নদে। ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায়। আর নীল নদে দেখা যায় ধনুকাকৃতি বদ্বীপ। মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায় আমাদের দেখা যাবে পাখির পা আকৃতির বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায়। এরপরে আসবো পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় গঠিত হয়? এক্ষুনি জেনেছি মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায় পাখির পা। আর নীল নদে আমাদের দেখা যায়, নীল নদে আমাদের দেখা যায় ধনুকাকৃতি বদ্বীপ। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় কি কারণে? পর্বতারোহণে সমস্যার সৃষ্টির কারণ হলো ক্রেভাসের উপস্থিতি। ক্রেভাস কাকে বলা হয়? না, পর্বত থেকে যখন আমাদের হিমবাহ নিচে নামতে থাকে, হিমবাহ নিচে নামার ফলে সেই যে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটলকে বলা হয় আমাদের ক্রেভাস। ঠিক আছে। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলা হয়? সমুদ্রের আমাদের যে তলদেশে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে বলা হয় আমাদের স্তরায়িত গ্রাবরেখা। ঠিক আছে। মরু সমপ্রায় সমভূমিতে, মরু সমপ্রায় সমভূমিতে কঠিন শিলাগঠিত যে উচ্চ পাহাড় রয়েছে, অনুচ্চ পাহাড়গুলিকে আমরা বলি ইনসেলবার্গ। ইনসেলবার্গ যদি ক্ষয়প্রাপ্ত হয়,
ইনসেলভার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে যখন একদম ছোট ছোট কাঁকরের মতো সৃষ্টি হবে তখন তাকে বলা হয় ক্যাসেল পিচ। ঠিক আছে, এরপরে দেখো কোন দেশটি ল্যান্ড অফ ফিয়র্ড নামে পরিচিত? নরওয়ে ল্যান্ড অফ ফিয়র্ড নামে পরিচিত। ঠিক আছে, এরপর দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো কারাকোরাম পর্বতের উপর অবস্থিত সিয়াচেন। কারাকোরাম পর্বতের উপর অবস্থিত সিয়াচেন হলো আমাদের দীর্ঘতম হিমবাহ। কখনো কখনো বাল্টোরোকও আমাদের দীর্ঘতম বলা হয়, কিন্তু সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। এরপর দেখো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমির নাম কি? এটা আগে আমরা জেনে নিয়েছি, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী অংশকে বলা হয় যে উচ্চভূমি পাহাড়, তাকে আমাদের বলা হয় জলবিভাজিকা। এরপরের যে কোশ্চেন রয়েছে সেটি হলো নদী বাঁকের উত্তল অংশে সঞ্চয়ের ফলে কে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের বিন্দু বার, পয়েন্ট নিক। ঠিক আছে, এরপরে দেখো কাস্কেড আমাদের কাকে বলা হয়? যখন আমাদের নদী উপত্যকা যখন ধাপে ধাপে নিচে পড়ে তখন তাকে বলা হয় কাস্কেড। আর পর্বত যখন নদীর নিচে প্রবাহিত হয় তখন জলের ঘূর্ণনের ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে আমাদের বলা হয় প্লাঞ্জ পুল। পর্বতের পাদদেশে হিমবাহ সঞ্চয়ে গঠিত ভূমিরূপের নাম হলো গ্রাবরেখা। ঠিক আছে, পর্বতের তলদেশে সঞ্চিত হলে তাকে বলা হয় গ্রাবরেখা। আর রসে মতানে কাকে বলা হয়? দেখো যখন কোনো উঁচু ঢিবির মধ্য দিয়ে যখন পর্বত প্রবাহিত হয়, যখন হিমবাহ প্রবাহিত হয়, সেই হিমবাহ প্রবাহিত হওয়ার ফলে সেই উঁচু যে টিলা রয়েছে সেই টিলার যে অংশ থেকে হিমবাহ প্রবাহিত হয় সেই দিকে আমাদের সেই অঞ্চলটি আমাদের সমতল হয়ে যায়, কিন্তু তার উল্টো দিকে আমাদের এবড়ো খেবড়ো অবস্থা সৃষ্টি হয়, তাকে আমাদের বলবো রসে মতানি। এরপরে দেখো করাতের দাঁতের মতো যে তীক্ষ্ণাকার বদ্বীপ তা কোথায় দেখা যায়? না তাইবার নদীতে দেখা যায়। করাতের দাঁতের মতো দেখা যায় তাইবার নদীতে। এরপরে আসছি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় মানে উচ্চতা যাতে বৃদ্ধি পাবে, সঞ্চয় হবে, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের নাম হলো বালিয়াড়ি। ঠিক আছে, গিরিখাত আমাদের ক্ষয়ের ফলে নদীর উচ্চগতিতে, রসে মতানি হিমবাহের ফলে, আর গৌর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় মরু অঞ্চলে। এরপরে দেখব হিমবাহ উপত্যকা দ্বারা যে আকৃতি সৃষ্টি হয় তাকে বলা হয় ইউ আকৃতির উপত্যকা। অ্যান্সার কি হবে? ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় হিমবাহ দ্বারা। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে ইউ আকৃতির উপত্যকা। আই আকৃতির সৃষ্টি হয় আমাদের নদীর দ্বারা আমাদের আই আর ভি আকৃতির সৃষ্টি হয়। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে ইউ আকৃতির উপত্যকা হয়ে যাবে অ্যান্সার। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? বায়ু আর হিমবাহের দ্বারা গঠিত হয়। কি গঠিত হয়? বায়ু আর হিমবাহের দ্বারা গঠিত হয় আমাদের ওয়াদি। বায়ু আর জলধারার দ্বারা সৃষ্টি হয় আমাদের ওয়াদি সৃষ্টি হয়। এরপরে দেখো ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয় যদি হয় তাহলে সেই অঞ্চলটি আই আকৃতির রূপ ধারণ করে। তার একটাই কারণ হলো ক্যানিয়ন সৃষ্টি হয় আই আকৃতির। পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের নাম কি? পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হলো কাতারা হলো পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। এরপরে আসছি হিমরেখার উচ্চতা সব থেকে কম হয়। হিমরেখার উচ্চতা কখন সব থেকে কম হয়? কোন জায়গায়? মেরু অঞ্চলে সেখানকার হিমবাহের উচ্চতা সব থেকে কম হয়। মেরু অঞ্চলে উচ্চতা হয় 0 মিটার। ঠিক আছে, এরপরে দেখো হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ যে ফাঁক দেখা যায় তাকে কি বলা হয়? হিমবাহ আর যে পর্বত গাত্র রয়েছে এখান থেকে যদি পর্বত থাকে, এই পর্বত যখন নিচের দিকে নামে তখন হিমবাহ আর পর্বতের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় এই ফাঁককে আমরা কি বলবো? বলা হবে বাগসুন্ড। ঠিক আছে, এরপর দেখো পলল শঙ্কু কোথায় দেখা যাবে? পলল শঙ্কু আমাদের দেখা যায় পর্বতের পাদদেশে দেখা যাবে আমাদের পলল শঙ্কু। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো মৃত্যু ফাঁদ হিসেবে কাকে পরিচিত? এক্ষুনি জেনেছি আমরা মৃত্যু ফাঁদ হিসেবে কে পরিচিত না পর্বত থেকে যখন হিমবাহ নিচে আসে তখন পর্বত আর হিমবাহের গাত্রের মধ্যে যে ফাঁক থেকে যায় তাকে বলা হয় বাগসুন্ড। এই বাগসুন্ডকে আমরা কি বলবো? না মৃত্যু ফাঁদ। এই বাগসুন্ডকে আমরা কি বলবো? মৃত্যু ফাঁদ বলবো। কেন বলা হয়? না এই বাগসুন্ডের মধ্যে অনেক পর্বতারোহী অনেক এর মধ্যেই চাপা পড়ে যায়, এতে গলে গেলে তার প্রাণ হারানোর সম্ভাবনা থাকে, তাই একে বলা হয় মৃত্যু ফাঁদ।
এরপরে দেখো পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তখন তাকে আমরা কি বলবো? পার্শ্ববর্তী নদী যখন প্রধান নদীতে এসে মিশবে তখন আমরা তাকে কি বলবো? এখান থেকে একটা নদী বয়ে গেছে, তার সেই প্রধান নদীতে যখন অন্য নদী এসে মিশে যাবে তখন এই নদীটিকে বলা হবে উপনদী। সেটাই বলা হচ্ছে যে পার্শ্ববর্তী নদী থেকে যদি কোনো নদী এসে মিলিত হয় তখন তাকে কি বলা হয়? উপনদী। যুগ্ম নদী কাকে বলা হয়? যখন দুটো নদী একভাবে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় যুগ্ম নদী। অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে এখানে উপনদী। এখন আলোচনা করে নিই অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়। কোনো একটি দেশের মধ্য দিয়ে সৃষ্টি হয়ে সেই দেশের কোনো হ্রদ বা মহাসাগরে যে নদী পতিত হয়, যেমন লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী। শাখা নদী একটি প্রধান নদী থেকে যখন অন্য নদী বেরিয়ে যাবে তখন তাকে বলা হবে শাখা নদী। এরপরে দেখো নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে নদী তার শাখা নদী ও উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় কি? না, তাকে বলা হয় নদীর অববাহিকা। অ্যান্সার হয়ে যাবে আমাদের অববাহিকা হয়ে যাবে অ্যান্সার। এরপর একটু দেখে নেব দোয়াব কাকে বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমাদের বলা হয় দোয়াব। বদ্বীপ আমরা জানি ব অক্ষরের মতো যে নিম্নভূমিতে যে নদী মোহনায় মিশতে যাবে তখন যখন ব আকৃতির মতো সৃষ্টি হবে তাকে বলা হবে বদ্বীপ। এরপরে দেখো নদীর বহন কার্যের ফলে উল্লেখযোগ্য প্রক্রিয়াটি কি? নদীর বহন কার্যে উল্লেখযোগ্য প্রক্রিয়াটি কি? নদীর বহন কার্যে উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো লম্ফদান। লম্ফদান যে প্রক্রিয়া রয়েছে এটি নদীর কার্যে খুবই বেশি দেখা যায়। লম্ফদান প্রক্রিয়া কি? নদী এক জায়গা থেকে অন্য জায়গায় যখন প্রবাহিত হয় নদীর নিচের তলদেশ দিয়ে পাথর গড়িয়ে 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 বড় বড় পাথরগুলি প্রবাহিত হয়, তাকে বলা হয় লম্ফদান। যেন মনে হয় লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরে দেখো নদী তার গতিপথে সিঁড়ির মতো যে ধাপে ধাপে যখন নদী নিচের দিকে নেমে যায় তাকে বলা হয় কি? তাকে বলা হয় কাসকেড। যখন নদী আমাদের সিঁড়ির মতো নেমে যাবে তাকে আমরা বলবো কাসকেড। অ্যান্সার তাহলে হয়ে যাবে আমাদের কাসকেড। খরস্রোত কাকে বলবো? উচ্চ গতিতে যখন আমাদের নদী প্রবাহিত হবে তখন যদি আমাদের কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় আর কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে কঠিন শিলা তো তেমনই থেকে যায় কিন্তু কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন নদী খুব তীব্র গতিতে প্রবাহিত হয়, তাকে বলা হয় খরস্রোত। বদ্বীপ গঠিত হয় কোথায় গঠিত হয়? পার্বত্য গতিতে তো নদী বদ্বীপ গঠিত হবে না। উৎস অঞ্চলেও গঠিত হয় না আর মধ্যগতিতেও বদ্বীপ গঠিত হয় না, গঠিত হয় আমাদের মোহনা অঞ্চলে। নদী যখন সমুদ্র বা কোনো হ্রদে গিয়ে পতিত হয় তখন সে বদ্বীপ সৃষ্টি করে। মাজুলি নামের যে বদ্বীপ নদীদ্বীপ, মাজুলি নামের নদীদ্বীপটি কোথায় দেখা যায়? মাজুলি নদীদ্বীপ কোথায় দেখা যাবে? না, ব্রহ্মপুত্র নদীতে দেখা যাবে মাজুলি নামের বদ্বীপ। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। মধ্য গতিতে নদী উপত্যকার আকৃতি কেমন হয়? মধ্য গতিতে নদী আকৃতির হয় ভি আকৃতির মতো, মধ্য গতিতে হয় ভি আকৃতির মতো। আর উচ্চ গতিতে শুষ্ক অঞ্চলে এসে হয়ে যাবে আই আকৃতির মতো, শুষ্ক অঞ্চলে হয়ে যাবে আই আকৃতির মতো। ঠিক আছে, আই আকৃতির মতো হয়ে যাবে। ডেল্টা অক্ষরটি কোন ভাষা থেকে এসেছে? ডেল্টা অক্ষরটি কোন ভাষা থেকে এসেছে? দেখো ডেল্টা এসেছে আমাদের গ্রিক বর্ণমালা থেকে। ডেল্টা এসেছে গ্রিক বর্ণমালা থেকে। প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপের নাম কি? যেখানে প্লাবন ভূমি দেখা দেয় সেখানে স্বাভাবিক বাঁধ অটোমেটিক দেখা দেবে, স্বাভাবিক বাঁধ দেখা দেবে। তাহলে প্লাবন ভূমির যে সন্নিহিত ভূমিরূপ, প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপ অ্যান্সার হয়ে যাবে স্বাভাবিক বাঁধ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো পলল বেজনির আকার হয়। পলল বেজনির আকার কেমন হয়? না, ত্রিকোণাকার আকার হয়। পলল বেজনির আকার হবে ত্রিকোণাকার। ৭৮ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। ৭৮ নম্বর প্রশ্নে রয়েছে পার্বত্য অঞ্চলের নদীর বৈশিষ্ট্য কি? পার্বত্য অঞ্চলের নদী হয়ে যাবে খরস্রোত। পার্বত্য অঞ্চলের নদী কেমন হয়ে যাবে? খরস্রোত হয়ে যাবে অ্যান্সার। মন্থর গতিতে নদী পার্বত্য অঞ্চলে তো উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়, তখন সে মন্থর হবে না। ইউ আকৃতির উপত্যকা তো নদী দ্বারা গঠিত হয় না, এটি গঠিত হয় হিমবাহ দ্বারা। ঠিক আছে, আর স্রোতহীন কখনোই হবে না। এত উচ্চতা থেকে নদী খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, তাই সেখানে সৃষ্টি হয় খরস্রোত। ঠিক আছে, সুন্দরবনের নিউমুর দ্বীপ হলো, সুন্দরবনের যে নিউমুর দ্বীপ সেটি কিভাবে সৃষ্টি হয়েছে? সেটি একটি জলপ্রপাত, না নদী গঠিত দ্বীপ, না পলল দ্বীপ, না বালিয়াড়ি? সেটি হলো এক প্রকারের নদী গঠিত দ্বীপ। তাহলে সুন্দরবন হলো এক প্রকারের নদী গঠিত দ্বীপ, নদী গঠিত নবগঠিত দ্বীপ। ঠিক আছে, নদী দ্বারা গঠিত হয়েছে। এরপরে দেখো কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়?
স্বাভাবিক বাঁধ আমাদের দেখা যায় নিম্ন আর মধ্য গতিতে আমাদের দেখা যায় স্বাভাবিক বাঁধ। পলল বেজনী দেখা যায় উচ্চ গতিতে, মন্থকূপ দেখা যায় উচ্চ গতিতে। ঠিক আছে, তাহলে এই তিনটে তো হলো না, সরি, মন্থকূপ আমার উচ্চ গতিতে দেখা যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে মন্থকূপ। বদ্বীপ আমাদের মোহনা অঞ্চলে নিম্ন গতিতে দেখা যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে মন্থকূপ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত? পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন অবস্থিত কলোরাডো নদীতে। কলোরাডো নদী রয়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদীতে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। মন্থকূপ সৃষ্টি হয়, মন্থকূপ কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়? না, মন্থকূপ নদীর দ্বারা সৃষ্টি হয়। মন্থকূপ কিসের দ্বারা সৃষ্টি হবে? মন্থকূপ সৃষ্টি হবে নদীর দ্বারা। সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে কি বলা হয়? সমুদ্রের উপর যে বিশালাকৃতি হিমবাহ বা বরফ দেখা যায় তাকে আমরা বলবো হিমশৈল। ঠিক আছে, তির্যক বালিয়াড়িকে কি বলা হয়? তির্যক বালিয়াড়ির আরেক নাম শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি কি করে সৃষ্টি হয়? না, বারখান অঞ্চলের যে সিংহের মতো অংশ রয়েছে, সেই সিংহের মতো অংশে যখন বালি জমা হয়ে যাবে তখন সেটি শিব বালিয়াড়ির আকার ধারণ করবে। লোহাচড়া দ্বীপ অবস্থিত। লোহাচড়া দ্বীপ কোথায় অবস্থিত? দেখো, লোহাচড়া দ্বীপ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের যে জেলা রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে আমাদের লোহাচড়া দ্বীপ অবস্থিত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে গঠিত হয়, কি গঠিত হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে? বারখান বালিয়াড়ি আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। করি গঠিত হয় হিমবাহ দ্বারা, গিরিখাত গঠিত হয় নদী দ্বারা ক্ষয় কার্যের ফলে, ড্রামলিন সৃষ্টি হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার বারখান বালিয়াড়ি হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় কিসের ফলে? না, আরোহণের ফলে। আমরা বারবার জেনে নিয়েছি যে আরোহণের ফলে আমাদের উচ্চতা কি হবে? বেড়ে যাবে, আর অবরোহণের ফলে উচ্চতা আমাদের কমে যাবে, তাই এগুলো হবে না অ্যান্সার। ঠিক আছে, আরোহণ হয়ে যাবে সঠিক উত্তর। মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? এর অ্যান্সার আগে আমরাই জেনে নিয়েছি, ধ্রিয়ান বলা হয়। আর ওয়াদি কাকে বলা হয়? ওয়াদি আমাদের বলা হয় মরু অঞ্চলের যে শুষ্ক নদী খাত, সেই নদী খাতকে বলা হয় ওয়াদি। শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। সর্বাধিক যান্ত্রিক আবহবিকার কোথায় সংঘটিত হয়? সর্বাধিক যান্ত্রিক আবহবিকার আমাদের উষ্ণ ও শীতল মেরু অঞ্চলে দেখা যায়। সর্বাধিক যান্ত্রিক আবহবিকার আমাদের দেখা যায় শুষ্ক, মরু ও মরুপ্রায় অঞ্চলে, কারণ সেখানে তাপ আর এর অনেকটা পার্থক্য রয়েছে। দুটি সার্কের সংযোগ বরাবর যে অঞ্চল গঠিত হয়, যে ভূমিরূপ গঠিত হয়, তাকে আমরা কি বলবো? তাকে বলবো এরিটি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে হাতলবিহীন ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ, সেই ভূমিরূপের মাঝখানে গঠিত হয় সার্ক। দুটি সার্কের মধ্যবর্তী অংশে যে প্রাচীরের মতো যে ভূমিরূপ, তাকে আমরা বলবো এরিটি। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ কিছু শুদ্ধ অশুদ্ধ আমরা জেনে নেব 10টা। দেখো, হিমরেখার উপর থেকে নদী কাজ শুরু হয়। যে হিমরেখা রয়েছে, সেই হিমরেখার উপর নদীর কাজ শুরু হয়। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে হিমরেখা কোন জিনিসটাকে আমরা বলবো। পাহাড়ের বা পর্বতের উপরে যে উচ্চতার উপরে আমরা যদি উঠি, সেখানে জল জমে বরফে পরিণত হবে। সেই উচ্চতার উপরে কি হবে? জল জমে আমাদের কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। জল জমে বরফ হয়ে যাবে। আর যে উচ্চতার নিচে নামলে বরফ গলে কি হয়ে যাবে? জলে পরিণত হবে। সেই যে কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখাকে বলা হয় আমাদের হিমরেখা। তাহলে হিমরেখা যে রয়েছে সেখানে আমাদের নদীর কাজ শুরু হবে। একদম সঠিক কথা। যেখানে হিমরেখা রয়েছে, এর ওপরে আমাদের কি রয়েছে? পর্বত রয়েছে। পর্বতের থেকে আমাদের তুষার জল গলে আমাদের কি হয়? নদীর সৃষ্টি হয়। এখান থেকে আমাদের নদীর সৃষ্টি হয়, তাই এখান থেকে আমাদের নদীর কাজ শুরু হয়। এটা একদম সঠিক, তাই এটি হবে আমাদের শুদ্ধ। এটা হয়ে যাবে আমাদের ট্রু বা শুদ্ধ, যাকে আমাদের বিশুদ্ধও বলা হয়। শুদ্ধকেই আমরা বলি বিশুদ্ধ। ঠিক আছে, এবার উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ হলো প্রধান। এটাও একদম সঠিক কথা। উষ্ণ মরু অঞ্চলে বাধাপ্রাপ্তহীনভাবে বায়ু প্রবাহিত হয় খুব জোরালোভাবে, তাই সেখানে বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে। এটাও হয়ে যাবে সঠিক, অর্থাৎ এটাও হয়ে যাবে শুদ্ধ। ঠিক আছে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। আংশিক সঠিক এটি হবে, কিন্তু গাঙ্গেয় বদ্বীপ না বলে সেটি যদি বলা হতো আমাদের মধ্য গতিতে, তখন এটা আরও সঠিক হতো।
এরপরে দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। জলপ্রবাহের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটাও আমাদের শুদ্ধ, এটাও আমাদের সঠিক। জলপ্রবাহের প্রপাতে আমার যখন খুব তীব্র গতিতে পাহাড় থেকে নিচে পড়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় মন্থকূপ, এটা হয়ে যাবে সঠিক। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পার্থক্য হয়ে থাকে, এটাও হবে সঠিক। হিমবাহ যে অক্ষাংশ রয়েছে, আমরা যদি 0 ডিগ্রি অক্ষাংশে যাই সেখানে হিমরেখার উচ্চতা হবে সব থেকে বেশি, আর মেরু অঞ্চলে সেখানে উচ্চতা হবে সব থেকে কম। মেরু অঞ্চলে উচ্চতা হয় সব থেকে কম, সেখানে আমাদের তাপমাত্রা খুব কম, তাই ঠিক আছে, এটাও তাহলে সঠিক, এটাও তাহলে সঠিক। এবার 96 নম্বর দেখে নিই। দেখো, বলা হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। ভাগীরথী আর অলকানন্দার যে মিলনস্থল তাকে বলা হয় দেবপ্রয়াগ। এটি হিন্দু ধর্মের খুবই পবিত্র স্থান, ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটাও সঠিক, এটাও সঠিক, আর দেবপ্রয়াগটাও সঠিক। এরপরে দেখি, নদীর গতিবেগে পরিমাপের একক হলো কিউসেক। নদীর গতিবেগ পরিমাপের একক হয়ে যাবে কিউসেক, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। বারখান বালিয়াড়ি থেকে সৃষ্টি হয় শিব বালিয়াড়ি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা কত? মেরু অঞ্চলের উচ্চতা হবে 0 ডিগ্রি, এটা হবে সঠিক উত্তর। তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য ভিডিওতে। আমরা এখানে জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স আর আমাদের যে লাইফ সায়েন্স, এই 4টি সাবজেক্ট তোমরা এখান থেকে তোমাদের ক্লাস 10 প্রিপারেশান করে নিতে পারবে একদম বিনামূল্যে। তোমাদেরকে এখানে কোনোরূপ ক্র্যাশ কোর্সে জয়েন করার দরকার নেই। তোমরা এই 4টি এমনভাবে পেয়ে যাবে যাতে তোমাদের কোনোভাবে কোনো আর অসুবিধা হবে না, আর তার বাইরেও কিছু করতে হবে না। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।